দেশের ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার এখনই সময় বললেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টদের পুনর্বাসনে কাজ করছে ভারত, অভিযোগ রিজভী। কক্সবাজার ভাসানচরের ক্যাম্পে 13 লাখ রোহিঙ্গা শরণার্থী। প্রতি বছর জন্ম নিচ্ছে 50,000 শিশু, প্রত্যাবাসনে অগ্রগতি না থাকায় হতাশা। প্রতিদিন 100 বাচ্চা মিনিমাম জন্মগ্রহণ করে, বছরে 30,000। সুতরাং রিসেটেলমেন্ট ইজ নট এ সলিউশন এট অল। টানা বৃষ্টিতে ফেনীর বহুরী ও সিলোরিয়া নদীর বাঁধে ভাঙন। গ্রামের পর গ্রাম প্লাবিত, ভেসে গেছে মাছের ঘের, দুর্ভোগে পানিবন্দী মানুষ। ইসরায়েলের বিয়ারশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। বহুতল ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র এখনও ছুড়েনি তেহরান। এবং গল টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে 187 রানে। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ 177। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজি। এবারে থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন, সে প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা ষড়যন্ত্র করছে। এদিকে দলটির মহাসচিব বলেছেন, বিগত 15 বছরে পতিত আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর কাটাবনে একটি মসজিদে আয়োজন করা হয় গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দোয়া অনুষ্ঠান শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে। এদিকে পাবনার চটমোহরে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানকে টার্গেট করে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। যে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। এদিকে বিকেলে ঠাকুরগাঁয়ে রুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। এ সময় খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির মহাসচিব। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা অরাজনৈতিক ভাষা ব্যবহার করে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারি দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এইচ হেবেলের রিপোর্ট। সম্মিলিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিন ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান। ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে কোনো ধরনের বিভাজন করা যাবে না। তাই আমাদের যারা অতিথি, যে দলেরই হোক না কেন, সে যদি ফেসিবাদ বিরোধী শক্তির অংশ হয়ে থাকে, সে আমার আত্মার আত্মা, সেটাই আমাদের সকলকে ধারণ করতে হবে। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফেসিস্ট সরকারের দোসররা এখনো দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। ফেসিবাদের পতন হয়েছে, তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি সাংবাদিকদের ভূমিকা ছিল, বিশেষ করে যারা মাল্টিমিডিয়া সাংবাদিক এবং অনেকে টেলিভিশনে সাংবাদিকতা করত, কিন্তু ওই টেলিভিশন ভিডিওগুলো আসলে প্রচার করতে দেয়নি।
জুলাই শুধু ফেসিবাদের পতন ঘটায়নি, প্রতিবেশী দেশের দাদাগিরিরও পতন ঘটেছে। ফেসিবাদের দোসরদের যারা আশ্রয় দেবে তাদের কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ। আমরা এটা বলেছি যে আমাদের রাজনৈতিক ধারাবাহিকতা কর্মসূচি ছিল, কিন্তু আমাদের এই ছাত্র জনতা যখন বলেছে বুকের ভিতর অনেক ঝড়, যত পারো গুলি কর, এই গুলি করার তরুণ ছাত্র প্রজন্ম যখন এই বাংলাদেশের আনাচে কানাচে থেকে বের হয়ে এসছে, তখন আমি বলেছি আমাদের বাংলাদেশে আমরা শুধু খুনি হাসিনার ফ্যাসিস্টকে পরাজিত করি নাই, আমরা পার্শ্ববর্তী একটা আধিপত্য রাষ্ট্রের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্রকে আমরা কবর রচনা করেছি। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। রাজনৈতিক দলের মধ্যে পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু সেখানে সমালোচনাটা এমন হতে হবে যেমন সেই সমালোচনার মধ্যে শ্রদ্ধা থাকে, সম্মান থাকে। ফেসিস্টদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবির পাশাপাশি গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এনি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 16 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন বিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান 6টি কমিশন সহ বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার কমিশন গঠন করে সেসব কমিশন সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কারের বিষয়ে ঐকমত্যের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। ব্যাংক খাত সংস্কার, বিদ্যুৎ সঞ্চালন ও সড়ক উন্নয়ন সহ 4 প্রকল্পে বাংলাদেশকে $130 কোটি ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। শুক্রবার এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও এডিবির মধ্যে চুক্তি সই হয়েছে। ঢাকা শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তিতে সই করেন ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইয়ন জিওং। এসব চুক্তির আওতায় ব্যাংক খাত সংস্কার, ঢাকা উত্তর পশ্চিম আন্তর্জাতিক করিডোর উন্নয়ন, বিদ্যুৎ সঞ্চালন ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মোট $130 কোটি 40 লাখ পাবে বাংলাদেশ। জুলাই আন্দোলনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে সবার অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে আদিবাসীদের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে অনীহা দেখা যায়, এমন মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শুক্রবার সকালে আদিবাসী ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনে আদিবাসীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি, তবে সাধারণ মানুষের অনেকের মধ্যেই আদিবাসীদের অধিকার স্বীকৃতির ক্ষেত্রে ঐকমত্য আছে। আলোচনা সভায় রাষ্ট্রীয় নানা নীতিমালায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ও আর্থসামাজিক কাঠামোতে আদিবাসীদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় রোহিঙ্গা সংকট। কক্সবাজারের উখিয়া, টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরে 33টি আশ্রয় শিবিরে এখনও অবস্থান করছেন 13 লক্ষাধিক রোহিঙ্গা, যেই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। প্রভাব পড়েছে এসব এলাকার স্থানীয়দের উপরও। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় হতাশ সংশ্লিষ্টরা। আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় রোহিঙ্গা সংকট। কক্সবাজারের উখিয়া, টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরের 33টি আশ্রয় শিবিরে এখন অবস্থান করছেন 13 লাখেরও বেশি রোহিঙ্গা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জেরে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময়ে পালিয়ে আসা অবস্থানকারী রোহিঙ্গার সংখ্যা অন্তত 4 লাখ। এছাড়াও প্রতিদিন ক্যাম্পগুলোতে জন্ম নিচ্ছে প্রায় শতাধিক রোহিঙ্গা শিশু, যার প্রভাব পড়ছে স্থানীয়দের উপর। 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা এখানে শুধুমাত্র খাদ্য না,
শ্রমবাজার সহ বিভিন্নভাবে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় প্রত্যাবাসন। ক্যাম্পে থাকা রোহিঙ্গারাও ফিরতে চান নিজ দেশে। ইনশাআল্লাহ বেশি খুশি আই গায়র সাড় দনো ইন্দার গো আর শুধু হুদানি লইলে আজ 8 বছর বাদ আরার লই যাবে হদিয়া না মারা তো খুশি যা আই রাতে গুন জানে ভাজি দুনিয়ারে জানাইরে যে হনো সুরতে আরারে বর্মা সরকারের দিবা বলে আশা করি। তবে মিয়ানমারে আরাকান আর্মির উত্থান সহ নানা কারণ প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল ও অনিশ্চিত করে তুলছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বাড়ছে দুশ্চিন্তা। প্রতিদিন 100 বাচ্চা মিনিমাম জন্মগ্রহণ করে, বছরে 30,000। সুতরাং রিসেটেলমেন্ট is not a solution at all. Rather, এখানে যারা মোটামুটি এলিজিবল, যারা একটু ইংরেজি বলতে পারে, যারা শিক্ষিত, তাদের প্রত্যেকের মাথায় এটি ঢুকেছে যে আমি রিসেটেল হব আমেরিকা, ইউরোপ, যেটি গরিব দেশগুলোর একটা প্রবলেম, ব্রেন ড্রেন হয়ে যাওয়া, তাই না? রোহিঙ্গাদের মধ্যে তো এটা আরো বেশি, কারণ তারা স্টেটলেস, তাদের কোনো দেশ নেই। তো সেইখানে এটা ঘটবে, এটা ঘটছে, এবং ডেফিনেটলি this process frustrates the repatriation process. স্থানীয় বাসিন্দা সহ সংশ্লিষ্ট সবার প্রত্যাশা শিগগিরই জটিলতা কাটিয়ে রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে সহায়তা করবে বিশ্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাঁধে ভাঙনের সৃষ্টি হলে মুহূর্তেই পানিতে তলিয়ে যায় অন্তত 5টি গ্রামের নিচু এলাকা। ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও এই দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা সংস্কারকেই দায়ী করছেন স্থানীয়রা। তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া ও গোসাইপুর এলাকায় মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 2টি পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়। মুহূর্তেই পানি প্রবেশ করে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই দিন দুপুর থেকে পার্শ্ববর্তী পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মণিপুর এলাকাতেও সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উচ্চে লোকালয়ে প্রবেশ করে। টানা বৃষ্টি ও ভারতীয় উজান থেকে নেমে আসা পানির কারণে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকাবাসীর জীবনযাত্রা। আবার থাকার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মুরগি সবগুলাই নিয়ে গেছে পানির স্রোতে। অনুমানিক বর্তমান বাজার মার্কেট রেট তো 5 লাখ টাকার মতো হইব। পানি উন্নয়ন বোর্ডেরা আসে, পানি যখন ভাঙে তখন আসে, নয়ার পরে তো আর আসে না। আসি বলে দেখি এটা কি করা যায় বা কিছু কাজ করা যায় কিনা, ওগুলো তো কোনো খোঁজ খবর না। ফুলগাজীর মানুষ এখনো স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত ভুলতে পারেনি। তার আগেই আবারও বাঁধ ভেঙে ছিন্ন ভিন্ন হলো জনজীবন। নদী রক্ষা বাঁধের কার্যকর মেরামত ও পূর্ব প্রস্তুতির অভাব আবারও প্রমাণ করলো শুধু যেন তেন ব্যবস্থা নয়, এখন সময় পূর্ব প্রস্তুতির। 8-9টার দিকে পানি মারমার করে চলিয়ে ঘরে ঢুকে গেছে। যখন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাদ বাঁধে না, এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি। প্রতি বছর এমন দুর্যোগ যেন নতুন করে তাদের নিঃস্ব না করে, সেজন্য স্থানীয়রা টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুসলিম দেশগুলোর উপর ইসরায়েলের হামলা বন্ধ করা না হলে পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে মিছিল সমাবেশ থেকে তারা বলেন, ইহুদিরা পরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ইরানে ইসরায়েলের হামলা, ফিলিস্তিনে গণহত্যা ও মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে বেশ কয়েকটি ইসলামিক সংগঠন। এ সময় ইসরায়েলের হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন তারা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মুসলিম দেশগুলোর উপর ইহুদিদের এমন নির্মম আচরণের কঠোর সমালোচনা করেন। ইসরায়েল জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে, তাদেরকে মানবতা বিরোধী আইনে তাদেরকে
বিচার করতে হবে। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায় তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। অবিলম্বে মুসলিম দেশগুলোর উপর ইসরায়েলি হামলা বন্ধের দাবিও জানান তারা। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। আর যদি আমেরিকা রাষ্ট্রের দায়িত্ব নেয় আমেরিকা ভেঙে খানখান হয়ে যাবে। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে আরও একটি নতুন দল। শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসানকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ ঘটে দলটির। এছাড়াও দলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন মোহাম্মদ সেলিম প্রধান। এ সময় দলের সভাপতি জানান, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় অনেক দলই জুলাই স্পিরিট থেকে সরে গেছে, যার ফলে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিল নতুন এই দল। কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচন চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।